nothing happens until something move. This was proposed by Albert Einstein. আচ্ছা, যেই সেন্টেন্স বা স্পিচ লেখা আছে এটার মানে কি? নাথিং হ্যাপেন্স আনটিল সামথিং মুভ। সামথিং মানে কোনো কিছু যদি মুভস না করে তাহলে কিছুই হবে না। গট ইট? তো আমরা যে ফিজিক্স নিয়ে স্টাডি করব, যদি কোনো অবজেক্ট মুভ না করে তাহলে তার ফিজিক্স তৈরি হবে না। গট ইট? তার ডিসপ্লেসমেন্ট হবে না, ডিসপ্লেসমেন্ট না হলে ভেলোসিটি আসবে না, ভেলোসিটি না আসতে গেলে অ্যাক্সেলারেশন আসবে না, অ্যাক্সেলারেশন না আসতে গেলে ফোর্স আসবে না, ফোর্স না আসতে গেলে ওয়ার্ক ডান আসবে না, আর ওয়ার্ক ডান না আসতে গেলে পাওয়ার আসবে না। তাহলে সব কিছু স্টার্ট করছে সেই মুভমেন্ট থেকে, এটা আইনস্টাইন বলে গিয়েছে। আচ্ছা, এরপরে আমাদের টপিকের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা আমরা শিখে নিচ্ছি, ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশনে কী আছে? বেসিক্যালি আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। উই হ্যাভ মাল্টিপল ব্রাঞ্চেস ইন ফিজিক্স। ওকে, we have multiple branches in physics. ক্লিয়ার? কোন কোন ব্রাঞ্চ আমাদের কাছে আছে? ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে, ফর এক্সাম্পল দিয়ে লিখে নিচ্ছি, ফর এক্সাম্পল নাম্বার 1 মেকানিক্স, নাম্বার 2 অপটিক্স, নাম্বার 3 ইলেকট্রোম্যাগনেটিজম। ওকে, ইলেকট্রোম্যাগনেটিজম। আর কিছু কারো মনে আছে কোনো ব্রাঞ্চ ফিজিক্সের আছে যেটা তোমরা স্টাডি করেছো অলরেডি? হ্যাঁ, থার্মোডাইনামিক্স। ইয়েস, থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স। আর কারো কিছু মনে আছে? হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স ঢুকে যাবে ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যেই, মডার্ন ফিজিক্স। ওকে, আমরা এখানে পড়বো হচ্ছে মডার্ন ফিজিক্স। আরও অনেক আছে যেগুলো হয়তো আমরা পড়ে শেষ করতে পারবো না। নিউক্লিয়ার ফিজিক্স আছে, হাই এনার্জি ফিজিক্স আছে, প্লাজমা ফিজিক্স আছে, হ্যাঁ, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার আছে। তো অনেক ব্রাঞ্চ আমাদের ফিজিক্সের মধ্যে এক্সিস্ট করে। দেখ, এটা বট গাছ, বট গাছ ধরে নাও ফিজিক্স। এবার বট গাছে তো অনেক শাখা প্রশাখা, তার মধ্যে একটা শাখা প্রশাখা যদি মেকানিক্স হয় তাহলে আরও আছে, কোনোটা অপটিক্স আছে, কোনোটা ইলেকট্রোম্যাগনেটিজম আছে। এটা আমাদের না ধরে ধরে স্টার্ট করতে হয়। কেন? এটা বট গাছ কিন্তু অনেক বড়। তুমি যখন স্টাডি করো তো তুমি পুরো বট গাছকে একসাথে স্টাডি করতে পারবে না, তোমাকে ব্রাঞ্চ ওয়াইজ এগোতে হবে। তেমনইভাবে যদি ফিজিক্স আমার জানতে হয় তাহলে আমরা ব্রাঞ্চ ওয়াইজ এগোবো। গট ইট? তো ফার্স্ট ব্রাঞ্চ যেখানে ফোকাস করছি তার নাম হচ্ছে মেকানিক্স। এই মেকানিক্সে আমরা কী নিয়ে পড়াশোনা করি, কী নিয়ে ডিসকাস করি বলতে পারবে? মেকানিক্স ওয়ার্ডটা কীভাবে এসেছে, কী থেকে এসেছে? মেকানিক্স কামস ফ্রম মেশিন। ক্লিয়ার? মেকানিক্স কাম ফ্রম মেশিন। গট ইট? এটা মেশিনের ফাংশন কি? মেশিন কী কাজ করে? আমাদের ডেইলি লাইফে যে খুব পরিশ্রমিক কাজগুলো হয় সেই কাজগুলোকে মেশিন অনেক ইজিলি করে দেয়। আ ডিভাইস হুইচ ক্যান ডিক্রিজ আওয়ার ওয়ার্ক ভেরি স্মুথলি অ্যান্ড ভেরি এফর্টলেসলি। হ্যাঁ, বলো। হ্যাঁ, হিউম্যান এফর্টকে অনেকটা পরিমাণে রিডিউস করতে পারে, সেটা হচ্ছে মেকানিক্স। ওকে, মানে মেশিন। এবার এই মেশিন যদি ভালো মতো তুমি অবজার্ভ করো তাহলে এখানে কিন্তু একটা ফোর্স নিডেড অলওয়েজ। ফোর্স না ছাড়া কিন্তু মেশিন কাজ করবে না। তুমি একটা বাইক নাও, বাইকের ইঞ্জিন নাও, ইঞ্জিন ছাড়া কোনো দিনও বাইক ইমাজিন করা যাবে? সে ইলেকট্রিক্যাল বাইক হোক কিংবা আমার পেট্রোল বাইক হোক, ইঞ্জিন লাগবেই। ইঞ্জিনের মধ্যে পিস্টন থাকে, পিস্টন যখনই মুভমেন্ট করবে তখনই দেখবা ফোর্স ক্রিয়েট হয়, সে বাইক মুভ করবে। ইভেন আমাদের ক্ষেত্রে আমরা যদি অবজার্ভ করো নিজেদেরকে, হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু অনেক বলতে গেলে জয়েন্টস আছে। হ্যাঁ, যদি আমাদেরকে হাঁটতে হয় তাহলে দেখবা মানে মানুষ যখন হাঁটছে তখন আমাদের ওয়েস্ট মানে কোমর একদম পায়ের তলা মানে ফুট পর্যন্ত অনেকগুলো জয়েন্টস থাকে। প্রথমে থাকে হচ্ছে কি পায়ের গোড়ালি, তারপরে হচ্ছে হাঁটু, নি। ওকে, তারপরে এখানে একটা জয়েন্ট থাকে। এই জয়েন্টগুলো লাইক লিভারেসের মতো কাজ করে বা তোমার এটা কমপ্লেক্স মেশিনের মতো কাজ করে, মানুষ মুভ করছে। এবং আমাদেরকে দেখে কিন্তু মেশিন বানানো হচ্ছে আজকাল। ওকে, এবং অনেকটা ক্ষেত্রে এমনও মেশিন বানানো গেছে দেখতে একদম মানুষের মতো এবং মানুষের কাজগুলো করতে পারছে। এই ফিউচার হয়তো আরও একটু ডেভেলপমেন্ট আসবে। তাহলে ফার্স্ট আমাদের মেকানিক্স নিয়ে ডিলিং। বাট এই মেকানিক্স নিয়ে ডিল করতে গেলে এই যে বললাম যে এটা হিউম্যান বডি কাইন্ড অফ মেশিন, এটা সব থেকে লাস্ট সেন্টেন্স। একে
প্রুভ করতে গেলে বা দেখাতে গেলে আগে আমাকে অনেক ইনগ্রেডিয়েন্টস জোগাড় করতে হয়। বুঝতে পেরেছ? মানে আপনি যে বলছেন স্যার একটা হিউম্যান বডি ইজ এ মেশিন, তার কী প্রুফ আছে আপনার কাছে? এখন এই যে প্রশ্নটা আমি তোমাকে আনসার দেবো, তোমরা এখন একদম শিশু, চাইল্ড, তো এখন তোমাদেরকে আমি এখন ক্লাসিক্যাল থিওরি বা কোয়ান্টাম থিওরি বুঝাই বুঝতে পারবা না? পারবা না। তোমাকে একদম ABCD থেকে স্টার্ট করতে হবে। আজকে ওই ক্লাসটাই আমরা করছি, আমরা ABCD থেকে মেকানিক্সের একদম লাস্ট পয়েন্টে যাব। বাট মাই পয়েন্ট ক্লিয়ার? তো সেই ABCD মেকানিক্সের কি আগে আমরা হেডিং করে নিই, মেকানিক্স, আর জেনে নিই এই মেকানিক্সের কতগুলো ভাগ আছে আর কীভাবে এই ভাগগুলোকে আমরা স্টাডি করব। ওকে, মেনলি দুটো ভাগ আছে মেকানিক্সের। প্রথম ভাগের নাম পড়ে হচ্ছে স্ট্যাটিক্স। কী নাম দেব? স্ট্যাটিক্স। এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক্স এই শব্দের অর্থ কী, কী মিনিং আছে? স্ট্যাটিক মানে কোনো কিছু যদি রেস্টে থাকে, সামথিং উইচ ইজ অ্যাট রেস্ট। ক্লিয়ার? তাহলে এইটা আমি টপিক নাম দিয়ে দিচ্ছি, সামথিং উইচ ইজ অ্যাট রেস্ট। ওকে এভরিওয়ান, আরেকটা পার্ট আছে, তার নাম কি? ডাইনামিক্স। নোট করে নাও প্রত্যেকে। আরেকটা পার্টের নাম হবে ডাইনামিক্স। ডাইনামিক্সের অর্থ কি কে বলবে? সামথিং উইচ ইজ ইন মোশন। লিখে নিই, সামথিং উইচ ইজ ইন মোশন। গট ইট এভরিওয়ান? তাহলে আমি এমনভাবে কোনো কিছুকে অবজার্ভ করছি, আগে অবজার্ভ করবো যে সে রেস্টে আছে নাকি, তারপরে অবজার্ভ করবো সে মোশনে আছে নাকি। দেখো ফিজিক্স পড়তে গেলে আগে আমাকে ইম্যাজিন করতে হবে। আমি তোমাকে যেই ওয়ার্ডসগুলো বলবো আমি কিন্তু মাথায় আগে থেকে ইম্যাজিন করে আছি। আমি স্ট্যাটিক বলছি, একটা অবজেক্ট রেস্টে আছে, আমার কাছে কোন অবজেক্ট রেস্টে আছে? বেঞ্চ রেস্টে আছে, ডাস্টার রেস্টে আছে, হ্যাঁ বক্স রেস্টে আছে, আমি এরকম ইম্যাজিন করছি। কে মোশনে আছে? ডাইনামিক্স কাদের নিয়ে স্টাডি করবো? গাড়ি একটা রাস্তা দিয়ে মুভ করছে, আমি তোমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, ডাইনামিক্সের পার্টিগুলো। তখনই আমি তোমাকে যেটা বলবো ইম্যাজিন করে নেবো ফট করে। চলো, এবারে ডাইনামিক্সের মধ্যেও আরও অনেক সাব পার্ট আছে, সেই সাব পার্টগুলো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। প্রথম পার্টের নাম হচ্ছে কাইনামেটিক্স। নোট ডাউন, প্রথম পার্টের নাম কাইনামেটিক্স। ওকে, সেকেন্ড পার্টের নাম কি হবে? কাইনেটিক্স। কাইনেটিক্স। গট ইট? এখন এই দুটোকে আমরা কী করে বোঝাবো? প্রত্যেকের স্ট্যাটিক ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ডাইনামিকের দুটো পার্ট আছে, একটা কাইনামেটিক্স, একটা কাইনেটিক্স। এটা বেস্ট এক্সাম্পল তোমাদের দিচ্ছি আমি। ধরো শামা, তুমি বলো আমাকে, হ্যাঁ আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে? নরেন্দ্র দামোদর মোদি। ওকে, আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। ভালো কথা, এটা কোয়েশ্চেন করেছি, ব্যাস এটা ওর আনসার একদম 100% রাইট। গট ইট? এবার তোমার পাশে বসে আছে প্রিয়া। এখন প্রিয়া ভাবছে আমাদের কাছে তো আরও অনেক বড় বড় নেতা আছে, কিন্তু কেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি? একজন কিন্তু কেনর কথা মাথায় আনলো না, একজন কেনর কথা মাথায় আনলো, ওয়াই? তো শামার ক্ষেত্রে ও শুধু আনসার দেবে, আমি কোয়েশ্চেন করব, আনসার দেবে, ও কারণ খুঁজবে না। সেই ব্রাঞ্চটাকে আমরা বলবো হচ্ছে কাইনামেটিক্স। এখানে হচ্ছে অনলি কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এখানে কেউ কারণ খুঁজবে না, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো হচ্ছে, কেন হচ্ছে কেউ জিজ্ঞাসা করবে না তোমায়। একটা অবজেক্ট এইভাবে উড়ে গেল, ট্রায়াঙ্গুলারভাবে মাথায় একটা শীর্ষ পৌঁছালো, আবার নিচের দিকে নামলো, আবার উপরের দিকে উঠছে, এটা অবজার্ভ করবা, কিন্তু কেন হচ্ছে কেউ ডিসকাস করবে না। বাট কাইনামেটিক্সে উই উইল ফোকাস অন কজ, কেন হচ্ছে। বাট ইট প্রত্যেকটা ভাগের কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। এখানে মোশনে আছে, মোশন আবার দুই রকমভাবে হয়, মোশন হচ্ছে কেন হচ্ছে কাইনেটিক্স, শুধু জিজ্ঞাসাবাদ করবো কাইনেমেটিক্স। তাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই তিনটার মধ্যে কোনটা স্টার্ট করা ফার্স্টে প্রয়োজন? কাইনামেটিক্স। স্ট্যাটিক্স নিয়ে বেশি ডিসকাস আমরা করতে চাইছি না, কারণ আমরা প্রথমেই আইনস্টাইন ট্যাগলাইন দিয়ে দিয়েছি, নাথিং হ্যাপেন্স আনটিল সামথিং মুভস। তাহলে আগে তো মুভ করাতে হবে, তাহলে আমরা আগে আজকে স্টার্ট করবো কাইনামেটিক্স। ক্লিয়ার? চলো, টপিকের নাম আমরা লিখে নিই কাইনামেটিক্স। আন্ডারস্টুড? ওকে, এবার এই কাইনামেটিক্স পড়তে গেলে আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস লাগবে।
ইনগ্রিডিয়েন্টস মানে শামিম কোনো কিছু রান্না করতে পারো? চাউমিন, ম্যাগি, চা তো পারো অ্যাটলিস্ট? চা পারে শামিম করতে। চা করতে কী কী লাগে? চা করতে কোন কোন ইনগ্রিডিয়েন্টস লাগে বলো? চা করতে চা, চা, টি, বলো কী এটা কী ইনগ্রিডিয়েন্টস লাগে? আমার জল লাগবে। চলো আমি জানি না চা করতে, আমি শিখি তোমাদের কাছ থেকে। চলো, তো ফার্স্ট লাগবে হচ্ছে কি ওয়াটার, জল লাগবে, ভালো কথা। আচ্ছা আর কী লাগবে? আর কি লাগবে? আচ্ছা ডেভিড বলছে লাল চা করবে না দুধ চা করবে? আমি দুধ চা বলছি। দুধ চা খেতে একটু পছন্দ করি, তো যদিও ভুড়িটা হয়ে যাচ্ছে, কিন্তু করার নেই, দুধ চা। তো সেক্ষেত্রে জল লাগবে, আর কি লাগবে? মিল্ক লাগবে। তাহলে ফার্স্ট আমরা এখান থেকে মিল্ক চুজ করলাম। আর কি লাগবে শামিম? চিনি, সুগার, তাই তো? আচ্ছা আর কি কিছু লাগতে পারে? চা পাতা, ঠিক আছে, টি লিভস। আর কিছু লাগে না মনে হয়? নর্মাল চা হয়ে যায়, 4টে ইনগ্রিডিয়েন্ট সবাই মোটামুটি পাবে, করে নিতে পারবে। হ্যাঁ, গ্যাস, হ্যাঁ গ্যাস তো লাগবেই। যাই হোক, ঠিক আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাকে লাগবে। তো কাইনেমেটিক্স হচ্ছে চা। তো কাইনেমেটিক্সকে শিখতে গেলে তো ইনগ্রিডিয়েন্টস জানতে হবে। তো সেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমেই আসছে হচ্ছে ওয়াটারের জায়গাতে আসবে রেক্টি লিনিয়ার কোঅর্ডিনেটস, ঠিক আছে? রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেটস। রেক্টিলিনিয়ার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেক্টিলিনিয়ার? রেক্টি কামস ফ্রম সন্ধি বিচ্ছেদ পড়নি বাংলাতে? সন্ধি বিচ্ছেদ পড়নি? কি রে? রেক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা কেমন দেখতে হয় রেক্ট্যাঙ্গেল? 4 কোণা দেখতে হয়, হয়তো? আর আমি দুটো সাইড দেখালাম না, আমার ইচ্ছে দেখালাম না আমি। আচ্ছা এরপরে আসছে কি লিনিয়ার, মানে কি? সোজা বা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কোনো দিনও দেখেছো যে একটা রেক্ট্যাঙ্গেল বেঁকে গেছে? না, ওটা সমান্তরিক বা প্যারালেলোগ্রাম হয়। কিন্তু মনে রাখবা, হ্যাঁ, সব রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম হয়, কিন্তু সব প্যারালেলোগ্রাম রেক্ট্যাঙ্গেল হয় না। একটা স্পেশাল টাইপ হচ্ছে প্যারালেলোগ্রামের রেক্ট্যাঙ্গেল, মানে একটা সামান্তরিকের একটা স্পেশাল কাইন্ড হচ্ছে রেক্ট্যাঙ্গেল। যেমন হচ্ছে কি এটা ফাদারের ছেলে হচ্ছে সান, তেমনই হচ্ছে সান রেক্ট্যাঙ্গেল, কিন্তু ফাদার হচ্ছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। বুঝতে পেরেছো? তো বেসিক্যালি রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেট মানে হচ্ছে যখন আমার কাছে স্ট্রেট এইভাবে অ্যাক্সিস থাকবে, ওকে? আর কোঅর্ডিনেট মানে পার্টিকুলার পজিশন, মানে কোনো একটা অবজেক্টের পজিশন আমি এক্স্যাক্টলি ডিফাইন করছি বাই ইউজিং রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেটস। গট ইট? আচ্ছা আরও আছে, মিল্ক দিয়ে আমি আরেকটা অবজেক্টকে ডিফাইন করতে পারি বা টার্মকে বলতে পারি, সুগার মানে আরেকটা, এভাবে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে। তো আগে আমি শুরু করব রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেটস। গট ইট এভরিওয়ান? ওকে, এবার চলে আসে আমাদের টপিকের দিকে, রেক্টিলিনিয়ার। প্রত্যেক খাতায় লিখবে রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেটস। যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে তুমি জানাবে। ওকে, তো আমাদের কাছে তিনটে অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাক্সিস আছে ইন্ডিভিজুয়াল। সো উই হ্যাভ 3 টাইপ অফ অ্যাক্সিস। 3 টাইপ অফ অ্যাক্সিস। ওকে, তারা কি হবে? নাম্বার ওয়ান এক্স অ্যাক্সিস, নাম্বার 2 ওয়াই অ্যাক্সিস, নাম্বার 3 জেড অ্যাক্সিস, ঠিক আছে? এক্স ওয়াই জেড। এবার আমি এই তিনটাকে নিয়ে, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করছি। ওকে, সংকেত, তুমি ধরো বিএসএফ হাতে কী থাকে? গান থাকে, গানের মধ্যে বুলেট থাকে। এবার বিএসএফরা দেখবা বড় গান ইউজ করে, AK-47, ইউজি, এইসব গানগুলো ইউজ করছে। তো এখন যদি ওই গান থেকে ফায়ার হয়, হ্যাঁ, এবং অনেক দূরে শত্রু আছে, এনিমি আছে, গিয়ে কিন্তু লেগে যায়, বিঁধে যায়। আন্ডারস্টুড? যদি আমি সেই হাই স্পিড গানের মানে বুলেটের যদি ভেলোসিটি বা রাস্তা দেখি, পাথ দেখি, ট্র্যাক দেখি, তাহলে দেখবা ভেলোসিটি তো অনেক হাই, সেই জন্য কি হয়, ট্র্যাকটাও স্ট্রেট হয়। তো সেক্ষেত্রে আমি যদি একটা বুলেটকে ফায়ার করি, এটা একটা বুলেট, ঠিক আছে? এই বুলেট কিন্তু স্ট্রেট লাইনেই মুভ করবে, কিন্তু অন্যদিকে কার্ভ টার্ন নেবে না। ইভেন যখন আমি সেই বুলেটকে যদি আকাশেও ফায়ার করি,
তাহলে কিন্তু সেই বুলেট নিচে গিয়েই পড়ে, নিচে এসেই পড়বে। স্ট্রেট লাইনে উঠবে, আবার স্ট্রেট লাইন নিচের দিকে নামবে, এটাই তো খাসিয়াত। যখন কোনো একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে মুভ করে, যার কোনো আর অন্য ডিরেকশন নাই, তখন কেবলমাত্র আমরা একটা অ্যাক্সিস নিয়ে ডিসকাস করি, যেটাকে আমরা নেম দিই হচ্ছে অনলি এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছ? নিডেড টু লোকেট দ্য পজিশন অফ এ পার্টিকেল, মানে একটাই কোঅর্ডিনেট লাগবে। আর এই যে অ্যাক্সিস নিচ্ছি, এই অ্যাক্সিস তো কোথাও থেকে জার্নি শুরু করবে। আজকে তোমার বাড়ি থেকে শুরু করতে পারে, আজকে কোচিং থেকে স্টার্ট করতে পারে, তাদের একটা স্টার্টিং পয়েন্ট, সবারই স্টার্টিং পয়েন্ট আছে। তো সেই স্টার্টিং পয়েন্টটাকে আমরা অরিজিন নাম দেবো, আর সেই অ্যাক্সিসটাকে এক্স বলছি। বাট একটা ডিরেকশনে যাচ্ছে, তাহলে দিস ওয়ান ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস। যদি রাইট সাইডে যায় পজিটিভ এক্স অ্যাক্সিস, এবার ইচ্ছা হলো রাইট সাইডে যাবে না, ও মনে করছে লেফট সাইডে আসবে, তাহলে কী হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিস। যেটা দেখাচ্ছি না বোর্ডে, বুঝে নাও। দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং ওয়ান ডাইমেনশন, দ্যাট ইজ ওয়াই এক্স। আচ্ছা, এবার এখানে যদিও বোঝানোর দরকার নাই, তাও তোমাদের আমি বোঝাবো। যেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের গল্প, এটা ভেক্টরে আছে। তাই এখানে আমরা যখন পড়াচ্ছি একসাথে পড়িয়ে দিই। আন্ডারস্টুড? ওকে। প্রশ্ন হচ্ছে খুবই সহজ, যদি এইটা আমাদের অরিজিন হয়, এই পয়েন্ট, আজকে বললাম বুলেট 1 সেকেন্ডে 10 মিটার যায়, 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, 10 মিটার ডিস্টেন্স হচ্ছে এইখানে। কথা বলছি, তাহলে বলতে পারবে 4 সেকেন্ডে কত মিটার যাবে? কী করে হিসাব করলাম? 4 গুণিত 10। আচ্ছা বলো তো 11 সেকেন্ডে কত মিটার যাবে? কী করে হিসাব করলে? 11 × 10। তাহলে যে 10টা একটা ইউনিট বোঝাচ্ছে না? এই 10 মিটার এখানে আছে, এই 10 মিটার এখানে আছে, 20 হয়ে গেল, হ্যাঁ, এখানে আবার 10 মিটার আছে, 30 হয়ে গেল। তাহলে এখানে 10 মিটার, এটা আমাকে ইউনিট লেন্থকে রিপ্রেজেন্ট করছে, ইউনিট লেন্থ। যদি আমার পুরো এক্স অ্যাক্সিস 100 মিটারের হয়, তাহলে আমার ইউনিট লেন্থ কত করে হবে? 10 ধরে 10 × 10, মানে 10টা পার্ট আমার কাছে আসছে। ওই যে পার্ট যতগুলো আসছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে এন দিয়ে, আর তার সাথে আসবে ইউনিট ভ্যালু ইজ ইকুয়ালস টু টোটাল কোয়ান্টিটি। বুঝতে পেরেছ? এই যে ইউনিট ভ্যালু আছে না, এই ইউনিট ভ্যালুকে আমরা বেসিক্যালি, মানে যে সব থেকে বেস্ট হয়, তো আমি একে 10 ধরতে পারি, বা আমার ইচ্ছা মতো এটাকে আমি এন দিয়ে, এটার সাথে কি আমি এইভাবে আই লাগাতে পারি? ঠিক আছে, আয়ের মাথায় আমি একটা ক্যাপ দিলাম, ঠিক আছে। আর টোটাল ভ্যালুকে এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু যাচ্ছে, তাই জন্য নাম দিলাম এক্স, মাথায় একটা ভেক্টর সাইন দিলাম। ক্লিয়ার সবার? যেখানে এন দিয়ে জাস্ট ওর নাম্বার অফ পার্টকে রিপ্রেজেন্ট করছি, আর আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছি কেবলমাত্র ডাইরেকশন বা ইউনিট ভ্যালুটাকে। কেউ যদি বলে স্যার ইউনিট ভ্যালু লিখেছেন এখানে, আপনি আবার আই ক্যাপ দিচ্ছেন, তার মানে কি? তার মানে হচ্ছে ইউনিট ভ্যালু ইকুয়ালস টু মড আই ক্যাপ। ওকে, নর্মালি এখানে আমি 10 ধরেছি, কিন্তু আই ক্যাপ মানে আমরা 1 পাবো। অলওয়েজ মনে রাখবা, ইউনিট ধরতে গেলে আমাদের কাছে 1 আছে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো দেখি, একটা আমি যদি এক্সাম্পল তোমাদের দিই, খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। রামু ইজ মুভিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস বাই 10 মিটার ডিস্টেন্স, রাইট ইটস কোঅর্ডিনেট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। রাইট হিজ কোঅর্ডিনেট হবে, বিকজ রামু একটা ছেলে, বস্তু নয়। হিজ কোঅর্ডিনেট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেহেতু আমি কোঅর্ডিনেটস দিইনি, এটা বুঝতে হবে একটাই মাত্র কোঅর্ডিনেট এখানে আসবে। সামা বলো কি আসবে? ট্রাই করো, সময় দেবো না বেশি এটাতে আমি। বলো কোঅর্ডিনেট কি আসবে? রামুস কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু অনলি 10। যদি ইউনিট দেওয়া থাকে, ইউনিট দেবো 10 মিটার, ব্যাস গল্প শেষ। ওকে, আচ্ছা, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কী হবে? একটা অরিজিন থেকে জার্নি শুরু করে রামু 10 মিটার গেছে, এটা অরিজিন, এটা হচ্ছে 10 মিটার, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস গিয়েছে। পজিটিভ এক্স অ্যাক্সিস আমি কী নিয়েছি? আই ক্যাপ নিয়েছি। তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কী আসবে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর তাহলে কী আসবে? দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ডি ভেক্টর ইকুয়ালস টু 10 আই ক্যাপ ডট মিটার। আন্ডারস্টুড? আমরা একবারে সবটা শিখে নিচ্ছি।
কারো কোথাও প্রবলেম আছে এইটুকু পার্টে? তাহলে একটা বুলেটের মোশনের জন্য আমরা একটাই কোঅর্ডিনেট ইউজ করলাম। ওকে, নেক্সট চলে আসি পরের স্লাইডে। আচ্ছা, তোমরা কোনোদিনও পিঁপড়ে দেখেছো চোখে? কেমন দেখতে হয় পিঁপড়ে? পিঁপড়ের একটা মাথা থাকে, এই হচ্ছে পিঁপড়ের মাথা, আর পিঁপড়ের দেহ থাকে এত বড়, দেখেছো? কতগুলো পা থাকে পিঁপড়ের? 6টা কি 8টে? 4টে, 6টা পা থাকে। এটা হচ্ছে সে পিঁপড়ে। ধরো, আচ্ছা ঠিক আছে, ধরে নাও পিঁপড়ে। ওকে, চলো এবার তুমি এই পিঁপড়েকে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, এই পিঁপড়েকে ধরো তুমি এক্সপেরিমেন্ট করছো ওর ওপরে, ফিজিক্স নিয়ে পড়ছো, এক্সপেরিমেন্ট করতেই হবে, নাহলে ফিজিক্স নিয়ে কী পড়ছো। তো ওখানে একটা সুগার রাখা আছে, সুগারের দানা রাখা আছে। পিঁপড়েকে তুমি বললে, পিঁপড়ে তুমি এখানে দাঁড়াও, আর ওখানে সুগার আছে, তোমাকে সুগারটা ধরতে হবে, মানে কি খেতে হয় মোট কথা। এখানে পিঁপড়ে আর ধরো এখানে সুগার, এটা হচ্ছে সুগার পয়েন্ট। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে পিঁপড়ে কীভাবে যাবে? পিঁপড়ে ঘুরিয়ে দিই, তোমাদের মনে হতে পারে স্যার দেখতেই পাচ্ছে না সুগারটাকে। এই যে সুগার দেখছে আর পিঁপড়ে, পিঁপড়ে তো চোখ কান কিছুই আঁকা হয়নি, এটা চোখ। পিঁপড়ে এবার সুগারটাকে গিয়ে খাবে। ওকে, তো বেসিক্যালি যাওয়ার রাস্তা কি? আমাদের সবসময় টেন্ডেন্সি কী থাকে, যদি এখান থেকে আমাকে কোথাও যেতে হয়, আমি স্ট্রেট লাইনটাকে চুজ করবো। গট ইট? এখানে কোনো স্ট্রেট লাইন পিঁপড়ে ফলো করতে পারবে না, এটা তার রেস্ট্রিকশনের মধ্যে নেই। তো সেক্ষেত্রে, আচ্ছা শ্রমিক, তুমি কোনো দিন পিঁপড়ে দেখেছো? আচ্ছা, তো পিঁপড়ে বোর্ডে আছে, একবার দেখে না, দেখে থাকলে। তো এই পিঁপড়ে সুগার খাবে। এবার এই পিঁপড়ে কি স্ট্রেট লাইনে গিয়ে খাবে? হ্যাঁ, কোনো দিনে না। তুমি যদি পিঁপড়েকে 1000 টাইম ট্রেনও করে দাও, তাহলে পিঁপড়ে বারবার একটা আলাদা ট্র্যাকে এসে সুগারকে ধরবে। কোনো দিনই পসিবল না একটা স্ট্রেট ট্র্যাক, কারণ ওর মস্তিষ্ক ওইভাবে কাজই করে না। বুঝতে পেরেছ? তাহলে পিঁপড়ের জার্নি কেমন? আঁকা বাঁকা পথে। আর যদি আঁকা বাঁকা হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? ওর ডাইরেকশন র্যাপিড চেঞ্জ হচ্ছে। পিঁপড়ে কোথায় ড্র করেছি? বোর্ডের ওপরে। কোথায় সুগার রাখা আছে? বোর্ডের ওপরে। তাহলে যদি আমার ডাইরেকশন চেঞ্জ হয়, তাহলে ডাইরেকশন বোর্ডেই চেঞ্জ হচ্ছে কোথাও। বোর্ড থেকে হয়তো এখান থেকে নিচের দিকে দেখতে পারে পিঁপড়ে, বা হয়তো এখান থেকে এখানে আসতে পারে, বা উপরের দিকে উঠতে পারে। চেঞ্জ অফ ডাইরেকশনস যা চেঞ্জ হচ্ছে বোর্ডের উপরেই হচ্ছে। বোর্ড আমাদের কোন ডাইমেনশন? 1D না 2D? তাহলে এখানে আমার দুটো অ্যাক্সিস লাগছে, একটাতে হবে না কিন্তু, দুটো লাগবে। কী কী লাগবে? উই নিড পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস। গট ইট? কেমন দেখতে হয়? অ্যাজ দে আর রেক্টিলিনিয়ার অ্যাক্সিস, দিস ওয়ান ইজ পজিটিভ এক্স অ্যান্ড দি আপার ওয়ান ইজ পজিটিভ ওয়াই। একদম মাঝখানে অরিজিন থাকবে, এটা হচ্ছে সেই অরিজিন। ওকে, তো বেসিক্যালি দুটো অ্যাক্সিস আমাদের কাছে আছে, যেখানে আমি একটা পয়েন্ট দেখতে পাবো। যদি পিঁপড়েটাকে আমি খেয়াল করি, পিঁপড়ে কেমন দেখতে? অনেক বড় না খুবই ছোট? যদি ছোট হয় তাহলে তাকে কি আমরা পয়েন্ট হিসাবে ভাবতে পারি? আচ্ছা, এই পিঁপড়ের মধ্যে আমি একটা তার সেন্টার অফ মাস চুজ করলাম। কোনো এক সময় এই পিঁপড়ে যদি এখান থেকে সরে, হ্যাঁ, আমি কপি করে এখানে জাস্ট পিঁপড়েটাকে নিয়ে আসলাম। ক্লিয়ার? তো বেসিক্যালি এটা যদি পিঁপড়ের পজিশন, সরি পিঁপড়ে কেটে গেছে, কি বাবা, তাহলে পিঁপড়ে এখান থেকে সরে এখানে চলে এসেছে। গট ইট? তাহলে পিঁপড়ে কিন্তু পজিশন এই জায়গা, দেখতে পাচ্ছ? তো এবার নর্মালি ভেবে দেখো, যদি আমাকে এই পয়েন্টটাকে লোকেট করতে হয়, আমরা কী করে লোকেট করব? প্রথমে ও পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস বরাবর যাবো কিছুটা ডিস্টেন্স। গট ইট? এই যে এক্স বরাবর যাচ্ছি, তো একটা কোঅর্ডিনেট তো আসবে, এই ফোন রাখ, দ্যাট ইজ ইকুয়ালস টু x1। ওকে, এরপরে আমাকে যদি পিঁপড়েটাকে পৌঁছাতে হয়, যেতে হয় তার কাছে, তাহলে আমাকে x1 থেকে উপরে থেকে উঠতে হবে, উইচ ইজ y1। তাহলে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দি সেন্টার অফ মাস অফ দি পিঁপড়ে? x1, y1। তাহলে আমার কাছে এটা হয়ে গেল x1, y1। এখন প্রশ্ন হচ্ছে, আমার দুটো কোঅর্ডিনেট লাগছে পিঁপড়ের লোকেশনটাকে ফুলি ডিফাইন করার জন্য। আচ্ছা, ভেবে দেখো, যদি আমি এখন কোয়েশ্চেন করি হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দি অ্যান্ট, কি অ্যান্সার দিবে? এখানে কিন্তু কোঅর্ডিনেটস হবে, হ্যাঁ, কোঅর্ডিনেটস অফ দি অ্যান্ট দ্যাট ইজ ইকুয়ালস টু x1, y1। বাট যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর বা পজিশন অফ দি অ্যান্ট, তখন আমরা কী করে ডিফাইন করবো? দ্য পজিশন অফ দি অ্যান্ট, এটা কি আসবে? r ইকুয়ালস টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এটা প্রত্যেকে বুঝতে পেরেছ? কারণ x1 x ডাইরেকশনে কোঅর্ডিনেট, y1 y ডাইরেকশনে কোঅর্ডিনেট, i ক্যাপ j ক্যাপ তাদের দিক থেকে ইউনিট ভেক্টর। এখানে j ক্যাপ কি? x y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, i ক্যাপ x অক্ষ বরাবর। ঠিক আছে,
মোটামুটি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ে বা আমরা ধরো যদি পিঁপড়ে লোকেশনে পৌঁছাতে চাই তাহলে আমাদের কাছে রাস্তা হচ্ছে এটা, এইভাবে গেলাম না উপরে দেখে উঠলাম। এখন যদি কারো মনে হয় স্যার আমি একটা ব্রড রাস্তা কেন চুজ করবো, আমি একটা স্মল রাস্তা চুজ করবো ও থেকে এই পর্যন্ত, দ্যাট ইজ ইকুয়ালস টু স্মল আর। অর্থাৎ কীভাবে যাচ্ছি? এই ডিরেকশনে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আর তো আমি স্যার পেয়ে গেছি, তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত হবে? ও থেকে পি পয়েন্ট অফ দি ডিস্টেন্স কত হবে? এটা হচ্ছে স্ট্রেট ডিস্টেন্স, হ্যাঁ স্ট্রেট ডিস্টেন্স কি আসবে? ইজ ইকুয়ালস টু স্ট্রেট ডিস্টেন্স ইকুয়ালস টু আন্ডার রুট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটাকে শুধু আমরা আর বলবো। তুমি যদি এনসিইআরটি বুক খুলে নাও তাহলে দেখবা এনসিইআরটি দুটো পার্ট আছে। একটা পার্টে নর্মালি আমরা ভেক্টর ছাড়া ক্যালকুলেশন করছি, এই একই চ্যাপ্টারে কিন্তু কাইনেমেটিক্স চ্যাপ্টারে, একটা এই চ্যাপ্টারের মধ্যে আবার এইরকম ক্যালকুলেশনও আছে। ওই জন্য আমরা টোটালটা এনসিইআরটি বেস্ট পড়াশোনা করছি, একটাও বাইরে কিছু করছি না। ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম আছে? নেই, ভালো কথা। এখনও শেষ করিনি আমি, এখানে কোনো পার্ট বাকি আছে। শ্যামা বলো, এখন যদি কোশ্চেন হয় তোমার যদি কোশ্চেন করে আচ্ছা তুমি ও থেকে পি অবধি যাচ্ছ আর পথে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে না বেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল প্রডিউসড ইন বিটুইন দ্য ডাইরেকশন অফ আর অ্যান্ড অ্যালং এক্স অ্যাক্সিস? বলো কী হবে? অ্যাঙ্গেল থিটা, ইট মিনস অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পজিটিভ এক্স। এখানে তাহলে পজিটিভ দেওয়ার প্রয়োজন নেই। গট ইট? তাহলে সেক্ষেত্রে আমার থিটার ভ্যালু কী করে বের করবো? দেখে নাও যাক এই ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই যে আর আমি এখানে লোকেট করেছি, আরটা কি হাইপোটেনিয়াস, আর নিচেরটা হচ্ছে কি বেস। মনে রাখবা সবসময় বেস আর হাইপোটেনিয়াসের মধ্যেখানে কিন্তু অ্যাঙ্গেল থাকে, আর এটা হবে কি পারপেন্ডিকুলার। তাহলে আমি কস থিটা পাবো। তো ক্যান বি রাইট দ্যাট কস থিটা ইজ ইকুয়ালস টু x1 বাই আর। আর হচ্ছে কি লেন্থ, আর x1টা হচ্ছে কি তার কোঅর্ডিনেট অ্যালং এক্স অ্যাক্সিস, এই লেন্থটুকু হচ্ছে কি x1 লেন্থ। একই রকমভাবে যদি কোশ্চেন করা হয় যে স্যার এইখানে অ্যাঙ্গেল তৈরি হলো হচ্ছে স্যার বিটা, থিটা অ্যালফা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। গট ইট? কস মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলের বেস কি? x1 আর হাইপোটেনিয়াস কি? আর। ওই জন্য নিলাম x1 বাই আর। তুমি বলো আমাকে সাইন আলফা কী হবে? সাইন আলফা কী হবে? পারপেন্ডিকুলার বাই বেস। এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কোনটা? y1। এটা পারপেন্ডিকুলার না, আর হাইপোটেনিয়াস তো সেম হবে আর। তো ক্যান বি রাইট দ্যাট y1 ডিভাইডেড বাই আর। গট ইট? এবার তুমি যদি রেশিও নাও সাইন থিটা বাই কস থিটা করলে কি আসবে? সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়ালস টু, একটু দেখো তো ডিভিশন করে কী পাচ্ছ, উপর নিচে আর কেটে যাবে, তাহলে হবে y1 বাই x1 দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। বুঝতে পারলে না? ওকে, এটা আমাদের পড়ানোর বিষয় ছিল আজকে, ঠিক আছে? ওকে, সো y1 বাই x1, তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে একটা ছোট্ট দেখি নিউমেরিক্যাল করে দেখি বুঝতে পারছি নাকি, দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন হচ্ছে আর ইকুয়ালস টু, না আর না, দ্য পজিশন কোঅর্ডিনেট of r is 2, 3. Find the angle produced in between. Find the angle produced in between r and y axis. করো, 1 মিনিট টাইম দিলাম, এটার জন্য কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নাই। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল প্রডিউসড ইন বিটুইন আর অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এত ভাবতে হচ্ছে? এটা তো মুখে মুখে প্রশ্ন হওয়ার আনসার। আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? এই পিকচার দেখে আমার কি মনে হচ্ছে? হ্যাঁ, সাইন, এখানে একটু তোমার সাইন অ্যালফা না, একটু সাইন থিটা নিতে হবে এখানে, কারণ আমি এটা নিই ধরে নিই। তোমার এটা আসবে হচ্ছে থিটা, এটা আলফা নিচ্ছ না, কোনো সমস্যা নাই।
বলো, আমার চেয়েছে হচ্ছে অ্যালফা, আমি সাইন থিটা সাইন আলফা কিন্তু করিনি এখানে, এটা দেখাতে হবে। কোয়েশ্চেনকে থেকে ঘুরিয়ে দিয়েছি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল প্রডিউসড ইন বিটুইন আর অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। মানে তোমাকে ট্যান অ্যালফা বের করতে হবে, বুঝতে পারলে শ্যামা? ট্যান থিটা এখানে বের করেছি, তোমার কোয়েশ্চেন দিয়েছে ট্যান অ্যালফা ইকুয়ালস টু কত হবে? 3/2 √13, 3 আর ইউ শিওর? আর ইউ শিওর? ইউ আর নট শিওর অ্যাকচুয়ালি। আমি ট্যান অ্যালফা জিজ্ঞাসা করেছি বেটা, একটু ভাবো, খুব জেনারেল কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। সবাই কোয়েশ্চেনের দিকে ফোকাস করো, হ্যাঁ, কোয়েশ্চেনের দিকে ফোকাস করে ধরো এই হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এটা পার্টিকেল মুভ করছিল, করতে 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 এইটা তার হচ্ছে কোঅর্ডিনেট 2, 3 পি। গট ইট এভরিওয়ান? আচ্ছা, আমি একটা অ্যাক্সিস এখানে ড্র করতেই পারি যেটা কিনা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলতে পারি। আর প্রশ্ন খুবই সিম্পল, আমি জিজ্ঞাসা করেছে যে স্যার এই যে এখানে আপনি যে আর চুজ করেছেন এটা হচ্ছে কোঅর্ডিনেট ভেক্টর মানে পজিশন ভেক্টর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে স্যার ওয়াই, x1 y1। তো আমায় কোয়েশ্চেন করেছে স্যার এই অ্যাঙ্গেলটা কত? ট্যান অ্যালফা জিজ্ঞাসা করেছে, কত? 2/3, 2/3 হবে, খুব বেসিক। কেন? কারণ মনে রাখবা অ্যাঙ্গেল যখন তুমি দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল সবসময় তৈরি হয় ইন বিটুইন হাইপোটেনিয়াস আর বেস। এই ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস কোনটা, বেস কোনটা? এটা হচ্ছে হাইপোটেনিয়াস। বেস কোনটা সংকেত? বেস হচ্ছে y1। আর পারপেন্ডিকুলার কোনটা হবে? কেন কেন এরকম হচ্ছে? এক্স্যাক্টলি, সেক্ষেত্রে ট্যান অ্যালফা that will give you perpendicular by base. Perpendicular is x1, base is y1 which will give you x1 has a value 2, y1 has a value 3. So tan alpha equals to 2/3. খুব কঠিন না, মুখোমুখি হওয়ার কোয়েশ্চেন এটা, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে। এমন না যে ভাবছো যে কোয়েশ্চেন খুব কঠিন, না। প্রথমে বুঝতে কঠিন লাগতে গেলে কঠিন হবে, যদি বুঝতে পারো তাহলে ভীষণ ইজি। আন্ডারস্টুড? নেক্সট টপিকে আসছি আমরা এবার লাস্ট 3D কোঅর্ডিনেট। 3D ইজ ইম্পর্টেন্ট, সবাই লিখে নিয়েছো? এবার তোমরা কোনো দিনও বাটারফ্লাই দেখেছো? কেমন দেখতে বাটারফ্লাই? প্রিয়া বাটারফ্লাই দেখেছো? আচ্ছা, এইটা বাটারফ্লাই, এইটা ভালো উইংস ভালো না, এটা বাটারফ্লাইটা আঁকতে কেমন করে হয় যদি ধরো মোটামুটি হলো একটা বাটারফ্লাই, ঠিক আছে? এবার এই বাটারফ্লাইকে আমাকে উঠতে দিতে হবে, আর একজনকে বলতে হবে অবজারভারকে তুমি দেখো ওর পজিশন কী হচ্ছে। ধরো আমি হচ্ছে অবজারভার, এখন যদি কোয়েশ্চেন করা হয় বাটারফ্লাইয়ের পজিশন কোথায়, ধরো এখানে বাটারফ্লাই বসে আছে, তাহলে আমি এর পজিশন দিকে লোকেট করবো। ভেবে নাও একদম কর্নার অফ দি রুম, তো আমি এই কর্নার থেকে প্রথমে এক্স অ্যাক্সিস পর্যন্ত যাব, নিয়ে আমি ওয়াই অ্যাক্সিস পর্যন্ত আসবো, আমি জেডের দিকে উঠবো। মানে তিনটে আমার কোঅর্ডিনেট লাগছে এখানে জেনারেলি। তাহলে সেক্ষেত্রে কী কোঅর্ডিনেট লাগতে পারে দেখে নেওয়া যাক। এইখানে হবে এক্স অ্যাক্সিস, এইটা হবে ওপরে ওয়াই অ্যাক্সিস, তাহলে জেড কোন দিকে হবে? জেড হবে নিচের দিকে, এটা হচ্ছে জেড। ক্লিয়ার? তো তোকে বুঝতে পারলে? কেউ যদি ঘুরিয়ে দেয়, কেউ যদি ঘুরিয়ে ড্র করে রাখে, আমি যেটা করবো এখন এইভাবে তুমি এটা ঘুরিয়ে দাও, অতি বেটার সিম্পলিসিটি। আমি এটাকে এইভাবে না লিখে আমি ধরলাম একটু বেশি বেঁকে গেছে, ওপরেরটাকে আমি করলাম পজিটিভ জেড অ্যাক্সিস, এইটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে পজিটিভ। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে তো, তুমি এখানে এক্স নিতে পারো, এক্স ওয়াই জেড অথবা এক্স ওয়াই, ব্যাপারটা একই, আমার অ্যান্টি ক্লকওয়াইজ রুল প্রয়োজন হচ্ছে। আচ্ছা কিছু না, এখন যদি এই বাটারফ্লাইয়ের পজিশন উঠতে উঠতে বাটারফ্লাই এখান থেকে ধরো এইখানে এসে পৌঁছেছে, আর তার মধ্যেও একটা আমি সেন্টার অফ মাস খুঁজে পেয়েছি, তাহলে বাটারফ্লাইয়ের পজিশন যেতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে এক্স কোঅর্ডিনেট আসতে হবে, দেন ওয়াই কোঅর্ডিনেট, দেন জেড কোঅর্ডিনেট। দ্যাট মিনস আমি আসবো অরিজিন থেকে একটা ডিস্টেন্স দ্যাট ইজ x1, এখান থেকে একটা ডিস্টেন্স দ্যাট ইজ y1, এখান থেকে একটা ডিস্টেন্স দ্যাট ইজ z1। ক্লিয়ার? সো ইট ইজ দ্য পজিশন কোঅর্ডিনেট অফ দি বাটারফ্লাই। কে বলবে? দ্য পজিশন কোঅর্ডিনেট
position coordinates of butterfly is x1, y1, z1 আর পজিশন ভেক্টর কে বলবে Got it everyone? তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার করতে হবে আমাকে? অ্যাকচুয়াল ডিস্টেন্স বা পাথ লেন্থ আন্ডার রুট x1 স্কোয়ার y1 স্কোয়ার z1 স্কোয়ার ইট ইজ ইকুয়ালস টু স্মল r. ক্লিয়ার এভরিওয়ান? এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ডিস্টেন্স. ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আর এক্স এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করেছে, আর ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করেছে, অ্যান্ড জেড এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করেছে, কী করে বুঝবো? আচ্ছা, এক্স আর ওয়াই প্লেন, এক্স আর ওয়াই প্লেন, এটাকে এক্স আর প্লেন একসাথে বলতে পারি তো? ইফ দিস ওয়ান এটা কোন প্লেন আসছে? ইজ কল্ড এক্স ওয়াই প্লেন. এক্স ওয়াই প্লেন ওপরে আছে বাটারফ্লাই. এখন যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড x1, কে বলতে পারবে? এটা কি 90 হবে, 90 থেকে বেশি হবে? এই বাট অ্যাঙ্গেল বিটুইন z axis and xy plane কত হয়? 90 ডিগ্রি. 90 ডিগ্রি. ঠিক আছে, এটা যদি আমাদের এক্স ওয়াই প্লেন হয়, এটা এক্স ওয়াই প্লেন আর এটা হচ্ছে বাটারফ্লাই. হ্যাঁ, এখন যদি কোয়েশ্চেন করা হয় যে এখান থেকে আমি ওই অবধি যাচ্ছি, এখান থেকে আমি ওই অবধি যাচ্ছি, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এইটুকু অ্যাঙ্গেল আমার লাগছে, 90 হবে. এটা কী করে 90 হবে? এক্স ওয়াইয়ের সাথে জেড 90 ডিগ্রি হয়, তো 90-র মাঝখানে হবে কোথাও একটা, 90-র কম হবে কোথাও একটা. বুঝতে পারছো কি পারছো না? 90 কোনটা হয় রে? এটা তোমরা প্রজেকশন মানে ছায়া মানে বুঝো? প্রজেকশন, তার আছে প্রজেকশন কি? ছায়া, শ্যাডো. যদি আমি ফর এক্সাম্পল ভাবো এই যে আর ভেক্টর যে আছে এর শ্যাডো নেই, শ্যাডো কোথায় তৈরি হবে? এক্স ওয়াই প্লেনে শ্যাডো তৈরি হবে, হ্যাঁ না? উপরে তুমি একটা লাইট রেখে দাও, দেখবো শ্যাডো তৈরি হচ্ছে এখানে. তুমি আমাকে এইটা বলো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর ড্যাশ ধরলাম অ্যান্ড x1, আর ড্যাশ আর এক্সের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এখন শিখলে তো tan ধরে নিচ্ছি থিটা, যার সাথে অ্যাঙ্গেল ফর্ম হয় সেই পার্টটা কী হয় রে? বেস হয় না? তাহলে আরেকটা পার্ট যেখানে অ্যাঙ্গেল থাকে না সেই পার্টটা কী হবে শামিম? যেই পার্টে বেস, যেই পার্টে অ্যাঙ্গেল থাকবে না সেই পার্টটা কে? পারপেন্ডিকুলার. তো কোন পার্টে অ্যাঙ্গেল নাই রে বাবু? ওয়াই পার্টে. এই y1 পার্টে অ্যাঙ্গেল নাই, তাহলে y1 আর নিচে হচ্ছে তোমার x1. তাহলে এইটা আমাদের কাছে পারপেন্ডিকুলার আর এটা কি? তাহলে এটা কার জন্য? ফর আর ড্যাশ. বুঝতে পারলেই না পারলে না কিছু? মানে শ্যাডো অ্যাঙ্গেল ফর্ম করেছে x1 এর সাথে থিটা, তো tan থিটা ইকুয়ালস টু y1/x1 পাচ্ছি আমরা. আর যদি আমি অ্যাঙ্গেলটাকে থিটা x1 এর সাথে না করে যদি আমি ওর সাথে করতাম y এর সাথে, তাহলে কি হতো? x1/y1 হতো, তখন y1টা হয়ে যেত বেস. গট ইট? এখনো বুঝতে পারলে না? বলো এবার এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটুকু অ্যাঙ্গেল কি হবে? ওটা সবার ক্লিয়ার তো? সেটা বুঝতে পেরেছো? বলো ওই অ্যাঙ্গেলটা কী হবে? ওর সাথে যা অ্যাঙ্গেল হবে তা মনে রাখবো এক্সের সাথেও ওয়াইয়ের সাথে সেম অ্যাঙ্গেল, কারণ এটা এক্স ওয়াই প্লেন. বলো কী অ্যাঙ্গেল ফর্ম করবে? ওই যে ট্রায়াঙ্গেলটা ড্র করেছে, ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে? ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে? হ্যাঁ, সমান কোথায় হচ্ছে? আচ্ছা, এটা তোমাদের প্রবলেম নেই কিছু, এটাতে তোমার প্রবলেম নেই. আমি তোমাদেরকে কোনো ব্লেম করছি না. কেন ব্লেম করছি না? কারণ 3D ফ্রেমে 2D চোখ বা 2D মাইন্ডসেট নিয়ে অবজার্ভ করলে প্রবলেম আসবে, এটা আমার বোঝা উচিত. ওকে, আজকে সিনেমা হলে গিয়েছো কোনো দিন? 3D সিনেমা হলে যাওনি? সেই সেই এক্সপিরিয়েন্স একবার গিয়ে দেখবা. চশমা পড়তে হবে একটা, আর যে যে মুভমেন্টগুলো হয় সিনেমাতে মনে হবে তোমার কানের পাশ দিয়ে যাচ্ছে. আমি একটা সায়েন্স ফিকশন দেখতে গিয়েছিলাম, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, আর মনে হচ্ছিল যে হ্যাঁ মনে হচ্ছে তীরটা আমার কানের পাশ দিয়ে যাচ্ছে.
ইনফিনিটি বার দেখেছো 3D-তে? তো মনে হয় না রিয়েল অবজেক্টগুলো বেরিয়ে চলে আসে স্ক্রিন থেকে? এক্স্যাক্টলি, একদম সামনে মনে হচ্ছে, এবং আমি চশমা খুলে রাখছি তার মধ্যে ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। আজকে অবজারভেশনটা করতে হবে একটু এনহান্সড। ভাবো না যে আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করছি, এটা কারোই মনে হবে না যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কি মনে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা? কিন্তু হ্যাঁ রে বাবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা। কেন কেন ভাই? এটা কোন প্লেন নিয়েছি আমি? এক্স ওয়াই প্লেন। আর এটা কোন লাইন? তার সাথে পারপেন্ডিকুলার লাইন। তো এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর তার সাথে যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা তুমি নর্মালি বুঝতে পারবে না, তো তোমাকে তো বুঝতে হবে ইমাজিনেশন দিয়ে, বুঝতে পেরেছো? এটা তো এক্স ওয়াই প্লেন না, আমি তো ওয়াই যে যাওয়ার মধ্যে পারপেন্ডিকুলারলি উঠবো, তিনটে অ্যাক্সিস তো পরস্পর সাথে পারপেন্ডিকুলারলি হয় না, পারছো বুঝতে? তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আমি এই অ্যাঙ্গেল খোঁজ করছি, তাহলে এই অ্যাঙ্গেলটা খোঁজ করছি, হ্যাঁ, তাহলে আমাকে খুঁজতে হবে কে হাইপোটেনিয়াস, কে তোমার হচ্ছে গিয়ে বেস। সবসময় কিন্তু এটার শ্যাডো নিচে পড়তে গেলে একই নাও হতে পারে। শ্যাডো কি আমাদের সবসময় তো একই হয় না, বেশি কম হতে পারে। তাহলে আমরা এই লাইনটাকে যদি হাইপোটেনিয়াস ভেবে নিই, ঠিক আছে, তাহলে হাইপোটেনিয়াস আমি যদি Z1 ভাবি, তাহলে আর ড্যাশ একটা তার মধ্যে কি হবে না, আমি ভুল বললাম, আর হচ্ছে হাইপোটেনিয়াস, এই আর হচ্ছে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াসের সাথে বেসের অ্যাঙ্গেল হয়েছে, এটা বেস, কারণ সবসময় পারপেন্ডিকুলারের সাথে কিন্তু অ্যাঙ্গেল ফর্ম হয়, ঠিক আছে? তো বেসিক্যালি এটা আমাদের কাছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার। হ্যাঁ, আমি কি বলছি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবং পারপেন্ডিকুলার আর বেসের মাঝখানে সবসময় কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তাহলে এটা আমাদের যদি বেস হয়, এই পার্টিকুলার নিচের লাইনটাকে যদি আমি বেস বলে দিই, এটা যদি বেস হয়, তো এটা কী হবে? এটা হবে পারপেন্ডিকুলার, আর এইটা হবে গিয়ে হাইপোটেনিয়াস। এবার কও দেখি আমায়, যদি এই অ্যাঙ্গেলটাকে আমি অ্যালফা ধরে নিই, তাহলে ট্যান অ্যালফা কী আসবে? Z1 বাই, বাস এই তো Z1 বাই, একটা ধরে থাকতে হবে, Y1 হবে, Y1 হবে, আর ড্যাশড হবে। কোনো কিছু ঘিজিমিজি হয়নি, এটা তো কিছুই না। ডেভিড স্যারের তো বোর্ড দেখোই নি, আর সময় নাও। কোনো ঘিজিমিজি হয়নি, একদম বেস্ট, সব থেকে ইজি এবং নিট অ্যান্ড ক্লিন পিকচার ড্র করেছি আমি। এত ভালো পিকচার ড্র করি না জেনারেলি। তোমায় আমি কি কন্ডিশন দিয়েছিলাম? আমি কি কন্ডিশন দিয়েছিলাম? আমি জিজ্ঞাসা করেছিলাম যে আর এর সাথে x1 এর অ্যাঙ্গেল কত, বা এক্স ওয়াই প্লেনের অ্যাঙ্গেল কত। এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল। এটা তুমি গুলি মারো, এই পার্টটা গুলি মারো, লাগবে না, ঠিক আছে? এই পার্টটা লাগবে না, আমাকে শুধু বলো যে আর ড্যাশের সাথে x1 আর y1 এর কী সম্পর্ক আছে। এটা তো আমার আর ড্যাশ, এটা আর ড্যাশ, তাই অন্য কালার ইউজ করছি। ধরো এটা হচ্ছে আমাদের আর ড্যাশ, এটা আমাদের আর ড্যাশ, বোঝো? আমি ডার্ক করলাম। এই আর ড্যাশের সাথে x1 আর y1 এর কী সম্পর্ক আছে? ট্রায়াঙ্গেল দেখো না, আমি বলো। বাহ, অনেকদিন পরে সেটা কথা বললাম, এবং ঠিক বলেছে, এক্স্যাক্টলি ঠিক বলেছে। R1 ড্যাশড মানে হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আর আমি কি খুঁজছি? এক্স ওয়াই প্লেনের সাথে অ্যাঙ্গেল খুঁজছি আলফা। তাহলে আমার তো আর ড্যাশের ভ্যালু লাগবে কেবল, আমার তো ইকুয়েশন চলে এসেছে, জাস্ট আমি ভ্যালু পুট করে দেবো। এখানে ভ্যালু পুট করছি, মানে এখানে আমার Z1, তো Z1 থাকছে, আর R1 এর জায়গাতে আমি পুট করবো আন্ডার রুট x1 স্কোয়ার প্লাস, দিস ইজ নিডেড অ্যাকচুয়ালি, অনলি দিস মাচ, আর কিছু না। আগে তোমাকে এটা আমি একবারে দেখাতে পারতাম, আর তুমি তো বুঝতেই পারছিলে না কীভাবে আসবে এটা। এখন দেখো খুব মনে হয় সব মানে ইজি মনে হচ্ছে আমাদের, বুঝতে পারলে না? এটাই তো, এটা করি টাইপের। শামিম বলেছো ভালো, গুড হবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এটা কোঅর্ডিনেট দিয়ে বলছি, কেউ আগের কপি দেখবে না? p = 2, 3, 4। বলো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন r ভেক্টর অ্যান্ড xy প্লেন? এক চান্সে বলবা।
আর অ্যান্ড এক্স ওয়াই প্লেন, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এক্স ওয়াই প্লেন? এখনই শিখলে কিন্তু মার দিয়ে লাগাবো। লাস্ট ফর্মুলা কী শিখলে? z1 বাই, কোনো পার্থক্য আছে আগের পিকচারের সাথে? তাহলে z1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে আর ভেক্টর, এই আর ভেক্টর তো না, আমার তো ভ্যালু লাগবে, অ্যাঙ্গেল চেয়েছে মানে tan আলফা ইজ ইকুয়ালস টু z1 বাই r ড্যাশ বেসিক্যালি দ্য শ্যাডো, ড্র করছি না। তো z1 বাই আন্ডার রুট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। z1 হ্যাজ ভ্যালু 4, 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, 4 বাই 9, 4 বাই আন্ডার রুট 13। ব্যাস এটুকুই তো, আর কি আছে? ওই ট্যান ইনভার্স নাও, অ্যালফা ইকুয়ালস ট্যান ইনভার্স হবে ফাইনালি। এটাই কোশ্চেন করবে, যদিও অন্য কিছু জিজ্ঞাসা করবে না। ক্লিয়ার? তাহলে এত ডিপে পড়ানোর অর্থ আমার 1D 2D 3D কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি কেন ডিপে পড়াচ্ছি তার পেছনে রিজন কি? আমি কিন্তু একটা পড়ানো বারবার রিপিট করতে পারবো না, কারণ উই হ্যাভ লেস টাইম। যদি খুব নেহাত প্রবলেম না থাকে দেন উই ক্যান স্কিপ ইট, মানে রিভিশন করার সময় লাস্টের দিক করবো। নোটগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, নোট করে রাখবা। সবাই ঠিক আছে তো? কার কোনো প্রবলেম নাই? এর বাইরে কোনো কোথাও কোয়েশ্চেন দেবে না, ইভেন যেই দাও এর বাইরে কোয়েশ্চেন আসবে না, লিখে দিচ্ছি আমি। ঠিক আছে? নাও যদি কোয়েশ্চেন করি, আচ্ছা আমাদের কাছে কতগুলো কোঅর্ডিনেট আছে সামা? আমাদের কাছে কতগুলো কোঅর্ডিনেট আছে? যা পড়লাম, যতটুকু পড়লাম তখন তোমার কী মনে হয় ফিজিক্সে কত? 3টে আছে। কী কী আছে বেটা? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। ফোর্থ কোঅর্ডিনেট কি এক্সিস্ট করে? 4 নাম্বার কোঅর্ডিনেট কি আছে পৃথিবীতে বা ওয়ার্ল্ডে? আছে হয়তো, আছে কি নাই? এক্স্যাক্টলি বলো। স্যার আছে, স্যার নাই, অপশন চুজ করো একটা। আছে, তাহলে তার নাম কি? তার নাম কি? যেমন ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি এক্স ওয়াই জেড দিয়ে বললাম, তাহলে ফোর্থ কোঅর্ডিনেটের নাম কি? এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখছি, বলো কি বলছো? হ্যাঁ না, দ্য ফোর্থ কোঅর্ডিনেট ইজ টাইম। অনেকে জানেই না এটা, এটা এত পরিমাণে কাজে লাগবে ইউ কান্ট ইম্যাজিন। এর ট্রাম্প কার্ড এটা একটা। মানে আজকে তুমি যখন জার্নি স্টার্ট করবা তখন পজিশন অফ আ পার্টিকেল একটা পয়েন্টে আছে। ওয়েন দ্য জার্নি টাইম প্রসিড, একটু এগোবে, তখন কিন্তু তোমার কোনো একটা পয়েন্টে পজিশন চেঞ্জ হয়ে যাবে। টাইমের রেসপেক্টিভে সব কিছু হবে। টাইম তুমি স্টপ করে দাও, কোনো কিছু হবে না। ইভেন আইনস্টাইনের সেই স্পিচটারও কোনো ভ্যালু থাকবে না। সামথিং মুভস আনটিল, কিছু একটা ছিল হয়তো। ওকে, টাইম কিন্তু লাগবে। টাইম হচ্ছে কি ফোর্থ কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড অ্যান্ড টাইম। এই 4টে কোঅর্ডিনেট নিয়ে আমাদের সমস্ত কিছু তৈরি। গট ইট? আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। ইন্টারেস্টিং ফ্যাক্ট শোনো। আমার ঘড়িতে কটা বাজে? 6টা 10 বাজে, এক্স্যাক্ট টাইম আছে। হ্যাঁ, আজকে 6টা বেজে 10 PM আনিশা তুমি হ্যাঁ, তুমি পৃথিবীতে জন্ম কেন নিয়েছো? বায়োলজিক্যাল টার্ম বাদ দিয়ে কেন নিয়েছো? তার পেছনে কী রিজন আছে? আলাদা প্রশ্ন এটা, অ্যাপার্ট ফ্রম আওয়ার স্টাডি। পৃথিবীতে মানুষ কেন জন্ম নেয়? যদি আমরা আগেকার দিনে পৌরাণিক কথাগুলোকে নিয়ে আসি টেনে, রিজন হচ্ছে যে আমরা কোনো একটা কাজ করতে পৃথিবীতে এসেছি, খুব মহৎ কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সে কাজ বাকিদের জন্য মহৎ নাও হতে পারে, কিন্তু আমার ফ্যামিলির জন্য হতে পারে মহৎ। আজকে আমার কথা বিবেচনা করো তুমি, আজকে আমি মহৎ কাজ করছি তোমাদের জন্য না কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু আমার ফ্যামিলির জন্য তো করছি। আজকে রুজি রোজগার করছি, সেই ফ্যামিলির টাকা দিয়ে ফ্যামিলি চলছে আমার, তো আমি তাদের জন্য মানে একটা সার্ভাইভাল ট্যুর বলতে গেলে একটা আমি কাজ করছি, কর্ম করছি। পরবর্তীকালে আমার সেভিংস হবে, সেটা দিয়ে আমার পরবর্তী জন্ম আরও ভালো থাকবে, খুশি থাকবে। ঠিক আছে? আজকে যদি আমি জিজ্ঞাসা করি আনিশা তুমি কেন এসেছো, তো তোমার কাছে কি উত্তর থাকতে পারে? যে স্যার মানে হয়েছিলাম, তারপরে সময়ের নিয়মে আমার বয়স বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছি, বড় হচ্ছি, একদিন স্যার মারাও যাবো। এতে আমাদের কী লাভ? এই যে সাইকেল উঠলাম নামলাম, তাতে কী লাভ? কিছু করে যেতে হবে পৃথিবীতে। তোমার 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 স্মৃতি কেউ মনে রাখবে না। আজকে আছো, কালকে নেই, কেউ তোমাকে পরোয়া করবে না, মনে রাখবে না। ঠিক আছে? ওই যখন তুমি চলে যাবা তখন ওই 4-5 জন আসবে, ধরে নিয়ে যাবে বা কবর দেবে, এইসব। তারপরে কিছু নেই আর জীবনে।
ইন বিটুইন টাইমে কিছু করতে হবে আমাদের, যাতে করে আমাকে দুটো লোক মনে রাখে। এটাই আমাদের আলটিমেট প্রাপ্তি। সার্ভাইভাল তো সবাই করে, একটা ভিখারিও সার্ভাইভালের জন্য লড়ছে আজকে, আর একটা বড় বিলিনিয়ার সার্ভাইভালের জন্য লড়ছে। কী পার্থক্য তাদের মধ্যে? একটা ভিখারি আর একটা বড় কোটিপতির মধ্যে কী পার্থক্য আছে? সাকসেস কী এনে দেয়? আরাম, স্বাচ্ছন্দ্য, সুখ, ঠিক আছে, পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো সুখের জীবন। বুঝেছো? আজকে তোমরা ডাক্তার হও, বিলিভ মি, তোমাদের 3টে প্রজন্ম খুশি থাকবে, 3টে প্রজন্ম ব্যাক টু ব্যাক। একজন ডাক্তার যদি বাড়ি থেকে বেরোয়, এটা চাকরিজীবীর জন্য বলা হয় বেসিক্যালি, একটা চাকরি 3টে প্রজন্ম সার্ভাইভাল। যেই প্রজন্মে সে আছে, তার পরবর্তী ছেলে মেয়ে এবং তাদের নাতি নাতনি, 3টে প্রজন্ম সিকিওর। তেমনি হবে তোমাদের। একটা তো অঘাত টাকা, পেশেন্ট দেখবে 500 টাকা 600 টাকা ভিজিট, ওরা পরোয়া করে না। গরিব পেশেন্টদের আরও নাই ওরা। তোমরা এরকম করবে না কিন্তু, যদিও গরিব পেশেন্টদেরকে একটু সুযোগ সুবিধা দেবা। যাই হোক, আজকে যদি আমি আনিশার লোকেশনটাকে ট্র্যাক করার চেষ্টা করি, আমি কীভাবে ট্র্যাক করবো? ধরো আমি মঙ্গল গ্রহে আছি, কী করে আনিশার লোকেশন? ফোন রাখ না বেটা, ফোন রাখ কী আছে ফোন, যদি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট আছে? আনিশার লোকেশন আমি ট্র্যাক করছি, কীভাবে ট্র্যাক করবো? মঙ্গল গ্রহে আছি আমি, প্রথমে আমাকে সার্চ করতে হবে সোলার প্ল্যানেট, আমি বাকিটা ছেড়ে দিলাম। তার মধ্যে একটা প্ল্যানেট হচ্ছে কি আমাদের আর্থ। আর্থের মধ্যে কি আছে? অনেকগুলো বড় 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 মহাদেশ আছে, কন্টিনেন্টস আছে। তারপরে এই আমাদের মনে এশিয়া মনে হয় না, এশিয়ার পরে আসবে হচ্ছে কি ইন্ডিয়া। ইন্ডিয়াকে আরও জুম করবো, পরে থাকবে ওয়েস্ট বেঙ্গলকে আরও জুম ইন করবো, কী পাবো? মালদা টাওয়ার তো অনেক বড়। এর মধ্যে একটা ব্লক হচ্ছে কি ইংলিশ বাজার, ওর মধ্যে সার্চ করবো অনেক জায়গা আছে ইংলিশ বাজার, তার মধ্যে নর্থ পিরোজপুর। সেই নর্থ পিরোজপুরের আমাদের ইনস্টিটিউশন ফিজিক্সের, এতগুলো ঘরের মধ্যে একটা ঘরে আনিশা বসে আছে। কোন বেঞ্চে বসে আছে? এতগুলো বেঞ্চের মধ্যে একটা বেঞ্চ আনিশা বসে আছে। এটাই ওর লোকেশন, এটাই ওর এক্সিস্টেন্স আজকে। তুমি এখান থেকে আনিশাকে ভ্যানিশ করে দাও তো খুঁজেই পাবে না ওয়ার্ল্ডটা ওকে। এক্স্যাক্টলি। এবার যদি আনিশা মুভ করে, ও কোনো মহৎ কাজ করে, তখন ওর এক্সিস্টেন্সকে সবাই জানবে। আজকে বলো না, আজকে রমিতকে কে ফলো করে? ইনস্টাগ্রামে, ফেসবুকে কেউ না। কত ফলোয়ার্স? 700 রমিত ফলোয়ার্স। যাক, তাও তোর আছে কিছু, আমি করি না বলে আমার বেশি নাই। হ্যাঁ ধরো আমাকেই ধরো, আমার কে ফলো করে ইনস্টাগ্রামে? কেউ না, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকে করে নিজন, যাই হোক, ঠিক আছে। তো বেসিক্যালি এবার ভাবো না, যে আজকে যদি রমিতের জায়গাতে যদি মার্ক জুকারবার্গ হতো, বা যদি এলন মাস্ক হতো, বা মুকেশ আম্বানি হতো আমাদের ইন্ডিয়ার, বা আদানি তুমি হতে, তো তোমাকে কিন্তু সবাই ট্র্যাক করতো। তোমার এই এক্সিস্টেন্সে কারো কোনো যাই আসে না। হ্যাঁ, এবার তুমি যদি ভালো মুভ করতে আরম্ভ করো, তখন তোমার লোকেশনটাকে সবাই ট্র্যাক করবে, আর ওই মুভমেন্ট থেকেই সমস্ত কিছু পৃথিবীতে তৈরি হবে। কথাটা বুঝতে পারছো তো? এই পজিশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, পজিশন চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্ট আসবে। কীভাবে ডিসপ্লেসমেন্ট আসে? আজকে এটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস আমি 2D নিয়ে ডিসকাস করছি, এটা অরিজিন, এর পজিশন হচ্ছে গিয়ে r1 ভেক্টর, আর পজিশনটা ফার্স্ট আমি ডিফাইন করলাম p1 দিয়ে। কিছু টাইম পরে, টাইম কিন্তু কোঅর্ডিনেট একটা, হ্যাঁ, কিছু টাইম পরে এই পার্টিকেলটা এখানে চলে আসলো p2 পজিশনে। তো পজিশন চেঞ্জ হলো তো না? দ্য পজিশন ইজ r2। টেল মি হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দি পার্টিকেল? r2 মাইনাস r1। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইভাবে, তাহলে বেসিক্যালি p2 মাইনাস p1 পয়েন্ট বা r2 মাইনাস r1 ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। গট ইট? এই ডিসপ্লেসমেন্টকে আমরা সিম্বলাইজ করতে পারি r দিয়ে। এবার যদি আমাকে এর কোঅর্ডিনেটস বলে দেয়, কোঅর্ডিনেট সবারই থাকে, তোমার কোঅর্ডিনেট আমার কোঅর্ডিনেট সবারই আছে। এর কোঅর্ডিনেট আমি ধরলাম হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। তাহলে আমরা r ইকুয়ালস টু পাচ্ছি, r2 রিপ্লেসমেন্টে পুট করবো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস r2 x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, that is equals to x2 minus x1 i cap plus y2 minus y1 j cap. So r equals to under root x2 minus x1 তার square y2 minus y1 তার square. This is our displacement. Position change হলো, displacement আসলো। এবার যদি জিজ্ঞাসা করি স্যার ডিসপ্লেসমেন্ট যখন হবে তখন তো টাইমও লাগবে, স্যার টাইম লাগবে না? টাইমের রেসপেক্টে যদি কেউ ডিসপ্লেসমেন্ট চেঞ্জটাকে দেখে, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ
রেসপেক্ট টু টাইম কি আসবে? ভেলোসিটি আসবে। তাহলে এখান থেকে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু আর আপন টি। তো যদি ভেলোসিটি ভেক্টর ফর্ম নেয় তাহলে ভেক্টর ফর্ম আসবে হচ্ছে আর ভেক্টর বাই টি। এইভাবে 1 বাই 1 কোয়ান্টিটিসগুলোকে আসতে হবে। তাহলে আলটিমেট আমাদের কি? পজিশন খোঁজা। আর পজিশনের জন্য আমাদের কি লাগবে? রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেটস লাগবে। ওই জন্য আমি তোমাদের ওটা শিখালাম আজকে। এবার এই পজিশন জেনে গেছি, আমার কাছে সো কল্ড কোয়ান্টিটিস লাইক ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, তাদের ইকুয়েশনস সব কিছু এবার আস্তে 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 করে উঠে আসবে। তাদেরকে নিয়ে পড়াশোনা আমাদের এবার হবে। তোমাদের আমি রুট শেখালাম যেখান থেকে আমাদের অ্যাকচুয়াল জার্নি শুরু করেছে। তোমাদের এটা পড়তে হবে তোমাদের বই থেকে বা মেটেরিয়াল থেকে। আন্ডারস্টুড? আজকে ক্লাসটা আমরা এখানেই স্টপ রাখছি। পরের দিন আমরা শুরু করবো হচ্ছে পজিশন থেকে।